হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি তোমাদের সাথে আইডিসি বাংলা। দেখো, সিলেবাসটা তো আগে আলোচনা করে দিয়েছি, তো এখনো আরেকবার বলে দিচ্ছি তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। দেখো, তোমাদের উপন্যাস রয়েছে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। কি বললাম? পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। নেক্সট, ছোট গল্প কি কি আছে দেখো। ছোট গল্প কি কি আছে দেখো: চোর, রেকর্ড, অন্তঃসলীলা, আদাব, টোবাটেক সিং, স্থিরপত্র। আর নাটক হচ্ছে তোমার দেখো নবান্ন, বিজন ভট্টাচার্যের লেখা। তো আমি একটু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, তার সঙ্গে আমি বইটার নামও বলে দিচ্ছি। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখো, প্রথমে দেখো তোমরা পল্লী সমাজ পেয়ে যাবে। এখান থেকে অনেক শর্ট প্রশ্ন রয়েছে, তো তোমরা এত মোটামুটি কনসেপ্টটা তো জানতে হবে। সেই কনসেপ্টটা বোঝার জন্য তোমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো বলছি আমি, কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, পল্লী সমাজ উপন্যাসে তৎকালীন বাংলাদেশের গ্রামীণ সমাজচিত্র, যে চালচিত্র চিত্রিত হয়েছে তা আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, দেখো এখানে এদিকটা পেয়ে যাবে তোমরা। দেখো, বিশেষ শরীর চরিত্র, ঠিক আছে? পল্লী সমাজ উপন্যাসে বিশেষ শরীর চরিত্রের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট একটা প্রশ্ন বলছি আমি এখানে। হ্যাঁ, দেখো, বেনি ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলির চরিত্র আলোচনা করো বা অপ্রধান চরিত্রগুলি আলোচনা করো। নেক্সট, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? দেখো একবার এদিকটা দেখে নেবে, বইটা যদি তোমাদের কাছে থাকে। রমা রমেশের সম্পর্কের শুধু সমাজের রীতিনীতি বিধিনিষেধের ফলেই ব্যাহত হয়নি, বা বিষয়বস্তু বা তা জটিল করে তুলেছে। অর্থাৎ এখানে রমা রমেশের যে প্রেম কিভাবে আকর্ষণ বিকর্ষণের একটা কি বলবো যে তোমার দ্বন্দ্বে জটিল হয়ে উঠেছে তা আলোচনা করো, ঠিক আছে? রমা রমেশের যে প্রেম এখানে কিভাবে জটিলতা ধারণ করেছে সেটা আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া দেখো তোমার নেক্সট একটা প্রশ্ন, যে নামকরণে, হ্যাঁ, পল্লী সমাজ উপন্যাসের নামকরণে সার্থকতা আলোচনা করো। এছাড়া দেখে নেবে বইটার মধ্যে রয়েছে রমার চরিত্র, রমেশের চরিত্র আলোচনা করো, ঠিক আছে? এই তো রমেশের, যেমন দেখো রমেশের চরিত্র আলোচনা করো, রমেশের চরিত্র, তো রমার চরিত্র রয়েছে। তো মোটামুটি এই প্রশ্নগুলো যদি একটু করে যাও তো আর তাহলে কমন পেয়ে যাবে, একটা বেসিক কনসেপ্ট মোটামুটি মাথায় রাখবে। তো এই দেখো চোর গল্প, তারপরে চোর গল্পটা রয়েছে। চোর গল্পের মধ্যেও দেখবে এখানে বেসিক কনসেপ্টের জন্য দু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবে। তো আমি দেখো আমি একটু বলে দিচ্ছি একটা প্রশ্ন। দেখো প্রশ্ন, দেখো একটা চোর গল্প থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো একটু দেখে নাও তোমরা, তোমরা বইটা থাকলেও বইটা দেখে নেবে, আমি একটু বলে দিচ্ছি, তাড়াহুড়ো করেই বলতে পারো। দেখো, চোর গল্পের নামকরণে সার্থকতা বিচার করো, ঠিক আছে? কি বললাম? চোর গল্পের নামকরণে সার্থকতা বিচার করো। জ্যোতিরিন্দ্র নন্দী, এটা নাদ হবে না, নন্দী হবে। গল্পের সহজ গল্প সহজ কিন্তু জটিল। গল্পটি উত্তম পুরুষে লেখা। আর এখানে গল্পের অবলম্বন হচ্ছে একটা পেঁপে ছাড়া। পেঁপে বললেই মনে পড়ে যায় বিভূতিভূষণের ফুই মাছা গল্পটির কথা। গল্পের কথক একটি স্কুলের ছাত্র। একদিন স্কুলে যাওয়ার সময় রাস্তার নর্দমার পাশে সে একটি সবুজ লিকলিকে পেঁপে চারা দেখতে পেয়েছিল। স্কুল ছুটি হওয়া মাত্রই অন্য কোনো দিকে না তাকিয়ে সে সোজা ওই নর্দমা পাশে সে ওই চারাটা তুলে এনে তাদের রান্নাঘরের পিছনে ছাই আর জঞ্জাল ভরা জমিটুকু তে যত্ন করে চারাটা পুঁতে দিয়েছিল। সে জানতো ওই ছায়াঘেরা অন্ধকার জমিতে গাছটা হয়তো বাঁচবে না। তো গাছটা পোঁতার সময় মিন্টুর সহপাঠী প্রতিবেশী সুকুমারের বাড়ির চাকর মদনের পাশে দাঁড়িয়েছিল। বাড়ি ফিরে কঠিন ব্যামোতে ভোগার দরুন আসতে দেরি করায় সুকুমার মদনকে তাড়িয়ে অন্য চাকরকে রাখে। মদন এসেছে কতকের মায়ের কাছে। মদনের অবস্থা দেখে মিন্টুর মা তাকে রাখতে বাধ্য হয়। সুকুমারদের তেতলা বাড়ি, মোটর গাড়ি, আরো 3টে চাকরানি আছে আর কি। কিন্তু মিন্টুরা সে তুলনায় অত্যন্ত গরিব। তা সত্ত্বেও মদনের অবস্থা দেখে 3 টাকা মাইনে দিয়ে তাকে রেখে দিতে বাধ্য হয়। কাজে লেগে যায় মদন। মিন্টুর মতোই সেও এই বাড়িতে ব্যবহার পেতে লাগলো। ও ডুমুরের ডাল কেটে পেঁপের চারাটা ঘিরে বেড়া দিল, গাছের ঝাড়াটা দূর করে দিল, চারাটা যত্ন করলো। মিন্টুর সঙ্গে মদনের খুব ভাব হয়ে গেল। তো মদন বলল অন্যের বাড়ি থেকে চারা চুরি করে এনে মিন্টুদের বাড়িতে লাগিয়ে দেবে। মদন বলল। সুকুমারদের বাড়ির উপরে মদনের খুব রাগ।
মনে মনে সংকল্প করলো সুকুমারদের বাড়ি থেকে চারা গাছ চুরি করে আনবে। সেদিন দুপুরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ক্রোধবশত মদন পা দিয়ে রাস্তার নোংরা জল ছিটিয়ে সুকুমারের সাদা ধবধবে সাটিনের মানে যে শার্ট আর কি প্যান্ট নোংরা করে দিল। সুকুমারদের ভূষণ মালি দেখতে পেয়ে মদনকে টেনে হিঁচড়ে সুকুমারদের বাড়ি নিয়ে গেল। তো সারা রাত মদন ফিরল না। মিন্টু ও তার বাবা মা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়লো। পরের দিন সকালে মিলে যখন সুকুমারদের বাড়িতে গিয়ে দেখলো যে মদন সুকুমারদের বাড়িতে কাজে লেগে গেছে। আবার দিন চারেক পরে মিন্টু দেখলো তার সদ্য রোয়া যে পেঁপে চারাটি নেই, বেড়াও নেই। সবাই তো অবাক। মাস দুয়েক পর সুকুমারের সঙ্গে মিন্টুর বিশেষ ভাব হয়ে যায়। মিন্টু ওদের বাড়ি যায়, বাগান দেখে জানতে পারে মদন একটা পেঁপে চারা গাছ এনে লাগিয়েছে। তো এবারে কি বলছে দেখো। তো কি করছে না, একটা চারা গাছ এনে লাগিয়েছে, ফলতে আরম্ভ করেছে। মিন্টু তাকে গাছটা দেখলো, মদনকেও দেখালো, কিন্তু কোনো কথা বললো না। বাড়ি ফিরেও মাকেও না। মিন্টু সর্বদা সুকুমারদের বাড়িতে যায়। পেঁপে গাছটা দেখে আর মুগ্ধ নেত্রে ভাবতে থাকে সুকুমারদের বাড়ি থেকে ফিরতে আর তার মন চাইতো না। একটা অদ্ভুত গল্প। সুকুমারদের চাকর মদন বেইমানি করে মিন্টুর হাতে পোঁতা ওই পেঁপে গাছটা একটা বৃষ্টির রাতে চুরি করে নিয়ে গিয়ে সুকুমারদের বাড়ির বাগানে লাগিয়ে দিল। এখানে স্পষ্টতই মদন চোর, কিন্তু গল্পটি শেষ হলো সেই চোরকে শনাক্ত করে বা শাস্তি দিয়ে নয়। গল্পের কথক মিন্টু বুঝতে পারলো আসলে পেঁপে গাছটাই চোর। না হলে মিন্টু তাদের ছোট উঠান, টিনের ঘর, ছায়া ঢাকা ডোমুর আর তলার কথা ভুলে গিয়ে সুকুমারদের বাগানে পড়ে থাকবে কেন? এটা সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক গল্প। সব ব্যাপারটাই গল্পকথক মিন্টুর মনেরই ব্যাপার। পেঁপে চারাটা সে নিজের হাতে লাগিয়েছিল, বাড়ির চাকরদেরকে নিয়েও তার যত্ন করেছিল। সেই গাছটা একদিন সেই চাকরেরই চুরি করে নিয়ে গেল। এই ব্যাপারে সে বন্ধু সুকুমার বা সেই চাকর মদনকেও কিছু বলতে কি পারলো না। তার অভিমান হয়েছিল গাছটিকে নিয়ে আসার জন্য, কিন্তু গাছটিকে সে যথার্থই ভালোবাসতো। এই গাছের টানেই সে সকালে বিকেলে যখনই সময় পেত গাছটিকে দেখতে যেত। যেতে যেতে তার সুকুমারদের বাড়ির প্রতি একটা অদম্য আকর্ষণ বেড়ে গিয়েছিল। ফলে তাদের ছোট উঠান টিনের বাড়ির চেয়েও তেতলা বাড়ি মানিকদের প্রতিও তার একটা কি হলো না আকর্ষণ গড়ে উঠেছিল। ঠিক আছে, এবার এমনকি নিজের গরিব মায়ের চেয়েও সুকুমারের মায়ের প্রতিও তার আকর্ষণ বেড়ে গিয়েছিল। অর্থাৎ তার রোগা ময়লা কাপড় পরা মায়ের শুকনো মুখের কথা ভুলে গিয়ে ও বাড়ির শাড়ি গহনা পরা প্রগলভ স্বাস্থ্য সুকুমারের মায়ের দিকে তাকিয়ে থাকতো। আর কখন তিনি সাদা পাথরের বাটিতে করে আমাকেও সুকুমারের আপেল আনারস কেটে দেবেন সেই সোনাঝরা বিকেলের অপেক্ষায় অপেক্ষায় কি করতো সে শুকিয়ে অর্থাৎ কতক শুকিয়ে থাকতেন। এমন করে মিন্টুর মনটা সুকুমারদের বাড়ির দিকে চলেই যাচ্ছিল। নিজের সম্পদের চেয়ে অন্য সম্পদের প্রতি বড় আকর্ষণ, এটাই তো চোরের কাজ, তাই না? মিন্টুর কথা উপলব্ধি করার সঙ্গে সঙ্গে যদিও আর কোনোদিন সুকুমারের বাড়ির দিকে যায়নি, তবে সেও মদন পেঁপে গাছটার মতন সেও একটা বড় চোর, কথা সে মর্মে উপলব্ধি করতে পেরেছিল। সর্বোপরি গল্পকথক বা মিন্টুর মা বলেছিল পরের জিনিসের উপর লোভ করতে নেই। সুকুমারের বাড়ির চাকর মদন যেমন মিন্টুর পেঁপে গাছটার উপরে লোভ করে চুরি করে নিয়ে গিয়েছিল, তেমনি পেঁপে গাছের প্রতিও মায়া দেখতে গিয়ে মিন্টু ও সুকুমার বাড়ির ওপরে মায়ের প্রতি একটা আকর্ষণ বেড়ে গিয়েছিল। এই অবস্থায় মদনকে যতটা অভিযুক্ত করা যায়, মিন্টুও কিন্তু ততটা অভিযুক্ত। চুরির এখানে একটা নতুন ব্যাখ্যাদানে বিষয় অবকাশ রাখে বলেই গল্পটির নামকরণ দিক থেকে কিন্তু যথাযথ হয়েছে। তো এই গল্পটাই একটু পড়িয়ে দিলাম, তো তোমরা একবার পড়ে নিও, তাহলে বুঝতে পারবে। এছাড়া দেখো এখানে দু একটা প্রশ্ন করে রাখবে ছোট গল্পটি অবলম্বনে। ছোট গল্পের এখানে বয়ান, বিন্যাস ও ভাষা নির্মাণের ক্ষেত্রে জ্যোতিরিন্দ্র নন্দীর স্বাতন্ত্র্যের পরিচয় দাও। ঠিক আছে, তার মধ্যে একটা যে আলাদা ব্যাপার ওটা পরিচয় দিতে বলেছেন। এরপরে তো উত্তর তো পেয়েই যাবে তোমরা, এত কিছু করবে না, দু তিনটে প্রশ্ন করে একটা বেসিক কনসেপ্টটা মাথায় রাখার চেষ্টা করবে। এরপরে দেখো রেকর্ড গল্পটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু দেখো এরপরে রেকর্ড গল্পটা রয়েছে। ঠিক আছে, দেখো রেকর্ড গল্পটি রয়েছে। রেকর্ড গল্পটাও কিন্তু খুব সুন্দর গল্প। তো এই গল্পটা আমি একটু প্রশ্ন অ্যান্সার পড়িয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় রেকর্ড গল্পটিকে কোন জাতীয় গল্প বলা যেতে পারে? কাহিনী বিশ্লেষণ করে গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখো কি বলছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রেকর্ড লেখকের জীবনে এক বাস্তব অভিজ্ঞতা লব্ধ হলেও এক অপূর্ব অনুভূতির মধ্যে দিয়ে সমাপ্তি ঘটেছে গল্পটি। এটি একটি ব্যঞ্জনাময় গল্প। গল্পটির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী বিপ্লবী মনোভাব কিন্তু চূড়ান্ত অভিব্যক্তি প্রকাশিত হয়েছে। গল্পটি শুরুতে দেখেই লেখক চোরাবাজার থেকে একটি পুরনো রেকর্ড যৎসামান্য মূল্য দিয়ে তিনি কিনে আনেন। লেখক গানটি শুনে হঠাৎই অবাক হয়ে যান। না ভাষা না অর্থ কোনো কিছুই জানেন না,
অথচ কত চেনা সুর বলে মনে হয়, এবং এই কারণেই তিনি তার অধ্যাপিকা স্ত্রীর পড়ার ব্যাঘাত ঘটলেও রেকর্ডটি বাজাতে থাকেন। স্ত্রীর বিরক্ত হলেও তার কানে ভেসে যায় সেই অজানা অথচ প্রাণের সুর। দুজনেই তাদের স্মৃতি রোমন্থন করতে থাকেন সেই সুরকে খোঁজার জন্য। যেহেতু ভাষাটি একদমই অচেনা, তাই তারা চলে যান আসামের খসিয়ারদের গানে, কখনো বা বর্ষার ব্রহ্মপুত্র গর্জনে, কখনো বা আবার নাগারদের ঢাকার আওয়াজে, বা সার্কাসের বন্দি বাঘের উগ্র অথচ ক্লান্ত গর্জনে, অথবা 42 আগস্টে বালুরঘাটের অন্ধকারে বেজে ওঠা সাঁওতালদের নাগরিকার বলে। ওকে, নেক্সট দেখো কি বলছে না, সমস্ত সুরই আলাদা, কিন্তু আজ লেখক সেই রেকর্ডের সুরের সাথে পেয়েছে অদ্ভুত একটা মিল। লেখক তার স্ত্রী করুণা যখন দুজনেই নানা সূত্রের অন্বেষণ করতে গিয়ে প্রায় ক্লান্ত, তখন করুণার মিউজিকে ডক্টরেট করা বান্ধবীর আগমন হয় তাদের বাড়িতে। কিন্তু কেতাবি জ্ঞান তো আর অনুভূতি জাগাতে পারে না, তাই সেও পারল না বুঝতে এই সুরের প্রকৃত অর্থ। ঠিক আছে, অবশেষে যখন করুণা ও লেখকের দুজনের আলোতেই তখনই এক সুরের সন্ধান দেয় একজন ভূপর্যটক। তিনি বলেন, এটি হচ্ছে সেই গান যে গানের জন্য নাৎসিবাদের রাইফেলে গুলিতে প্রাণ দিয়েছে গানের শিল্পীদের এইটি ইউরোপের ছোট্ট একটি দেশের মুক্তিযোদ্ধাদের গান। এবং তখনই লেখকের কানে আসে রাস্তা দিয়ে চলে যাওয়া একদল ছাত্রের বিপ্লবী গান। গল্পটি তুলনামূলকভাবে ছোট। একটা রেকর্ডকে কেন্দ্র করে গল্পটা পরিবেশিত হয়েছে। আমরা দেখি যে চোরাবাজারে ঘুরতে ঘুরতে লেখকের কানে একটা অজানা অথচ প্রাণধিক চেনা এক সুর, সেই সুরের আকর্ষিত হয়ে তিনি এই রেকর্ডটা কিনে বাড়ি আনেন। এই রেকর্ডটি কেন্দ্র করেই গল্পের ভেতরে আমরা প্রবেশ করি। আমরা জানতে পারি লেখকের স্ত্রী অধ্যাপিকা, কলেজে পড়ানোর তাগিদেই তার পড়াটাই বেশি। লেখকের স্ত্রীও তার পড়া ভুলে যায় এই রেকর্ডের সামনে, আর এক অদ্ভুত অস্বস্তিতে সে তোমার ভুগতে থাকে। রেকর্ডের সুরটাকেও ঠিক মতন চিনতে না পারার জন্য অবশেষে কি করে না, আরেকটি চরিত্রের প্রবেশ ঘটে। করুণার বান্ধবী আইভি, সে কিনা বিলেত ফেরত ডক্টরেট মিউজিকে ব্যর্থ হলেন তিনিও শেষে এক ভূ পর্যটকের সহায়তা জানা গেল গানের সুরের প্রকৃত উৎপত্তিস্থল হচ্ছে বিপ্লব। একথা বলা যায় যে বিষয়গত ভিত্তিতে এটি অতি সাধারণ, কিন্তু ভাবগত দিক থেকে এটি কিন্তু গল্পটি অপূর্ব, সুরটি অদ্ভুত। কখনো মনে হয় নারী পুরুষের 4-5টি মিলিত কণ্ঠস্বর যা লেখকের মনে এক অদ্ভুত সুরের দোলা লাগায়, বা কখনো মনে হয় ব্রহ্মপুত্র নদের গর্জন, কখনো বা সার্কাসের বাঁধা বাঘের করুণ ক্লান্ত অথচ বিদ্রোহী চিৎকার, কখনো বা নাগাদের ঢাকের আওয়াজ, 42 আগস্টে বালুরঘাটে অন্ধকারে বেজে ওঠা সাঁওতালদের নাগরিকার কি বল। এই সমস্ত কিছুর মধ্যেই আমরা দেখি মুক্তিকামী মানুষের মনে যে তীব্র বিপ্লবী ভাব অন্তরে প্রকাশ পায়, তারই প্রভাব। অবশেষে সুরটির আওয়াজ পাওয়া যায় রাস্তা দিয়ে চলে যাওয়া একদল বিপ্লবী ছাত্রের আন্দোলনের সুরে। এই সুর বেজে চলেছে কালে কালে, যুগে যুগে। মানুষ কি বলে ছুটে চলেছে মুক্তির খোঁজে, আর এই মুক্তি মনে চেয়েছিল সেই সার্কাসের বাঘ। মুক্তির আনন্দে মেতেছিল খাসিয়ারদের গান, মুক্তির তাড়নায় গর্জেছিল ব্রহ্মপুত্র নদ। আসলে এই বিপ্লব চেতনা সর্বকালের মানব ভাবনার সঙ্গে নিগুড় সম্পর্কে মিতালি রচনা করে চলেছে। আসলে মুক্তি কামনা মানুষের মূল ধর্ম, আর এই ধর্ম প্রতিষ্ঠিত করতে গিয়েই তো বিপ্লব। তাই লেখক বললেন, সর্বহারাদের মধ্যেও নিহিত থাকে মানব ঐক্যের ভাবনা, আর এই ভাবনা, মনের ভাবনা, বিপ্লবী চেতনা যুগ যুগ ধরে মানব জাতিকে এক নিবিড় বন্ধনে কি করেছে, আবদ্ধ করে রেখেছে। দেখো নেক্সট কি বলছে। আসলে রেকর্ড গল্পটির মধ্যে দিয়ে আমাদের বলতে চেয়েছেন বিপ্লবের প্রকারভেদ সময়ের সাথে সাথে পাল্টালেও বিপ্লবী সত্তার আড়ালে যে মানবতাবাদী কণ্ঠের ঐক্যবদ্ধ সুর, তা কিন্তু এক অভিন্ন। এই সত্যটিকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন লেখক। যে বিপ্লবী গানের জন্য নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ গিয়েছে, সেই সব শিল্পীদের গানের রেকর্ডও কেনা শোনা অনুভূতি তার বিচিত্র লেখকে সঞ্চারিত করতে চেয়েছেন পাঠকের মধ্যে। যেহেতু গল্পটি রচিত হয়েছে রেকর্ডটিকে কেন্দ্র করে এবং সমাপ্তিও ঘটেছে রেকর্ডকে কেন্দ্র করে, তাই বলা যায় গল্পের নামকরণ এখানে যথাযথ সার্থক, সর্বাঙ্গ সুন্দর হয়েছে। এছাড়া তোমরা এখানে আরো কিছু প্রশ্ন আরো কিছু প্রশ্ন এখানে পেয়ে যাবে। তো তোমরা এখানে কিছু প্রশ্ন আরো পড়ে যাবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এরপরে যে তোমাদের রয়েছে, দেখো অন্তঃসলীলা। ঠিক আছে, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে আলাদা কমেন্ট করে জানিও, তাহলে আমি ডেফিনেটলি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, অন্তঃসলীলার পরে আদাব থেকে আমি প্রশ্ন অ্যান্সার অলরেডি আলোচনা করে দিয়েছি। এখানে অনেক শর্ট প্রশ্ন রয়েছে, তো কিছু প্রশ্ন অ্যান্সার রয়েছে, সেগুলো টোবাটিক সিং খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প, এটাও ভালো করে পড়ে নেবে। 2-1টা প্রশ্ন, নামকরণের সার্থকতা বা কতখানি এখানে ছোট গল্প হিসেবে সার্থক হয়েছে আলোচনা করো। স্থির পত্ত, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ একটা গল্প। নেক্সট যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে কি না, দেখো আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। নবান্ন, ঠিক আছে, বিজন ভট্টাচার্য লেখা নবান্ন নাটক, এখান থেকেও আমি প্রশ্ন অ্যান্সার আলোচনা করেছি, তো তোমরা দেখে নিও।
যদি তোমাদের পার্টিকুলার কোনো প্রশ্নের উত্তর বুঝতে কোনো প্রবলেম হয় বা বুঝতে পারছো না, তো তোমরা আমাকে অবশ্যই বলবে। আর এই বইটা যদি তোমরা কিনে নাও খুবই ভালো হয়। দেখো, স্নাতক বাংলা শিক্ষক, এখানে দেখো তো অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায় লেখা। তো বইটা কিনে নাও, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো যেটা বললাম, তোমাদের হাতে খুবই কম সময়, ঠিক আছে? তোমাদের অত দেখো যে উপন্যাস বা নাটক বা যেগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে, এগুলো নিখুঁতভাবে পড়তে গেলে অনেকটা টাইমের ব্যাপার, সিলেবাসটা তো অনেকটাই বড়। তো সেই টাইমটা তোমাদেরকে একদম দিচ্ছে না, খুব তাড়াহুড়ো করে পরীক্ষা, এমন একটা ব্যাপার চলছে। তো সেই কারণে তোমাদের বেসিক কনসেপ্টটা তো মাথায় রাখতে হবে। তো পরীক্ষা তোমায় দিতে হবে। আহ, তো তোমরা ভালো করে মোটামুটি 2-3টে প্রশ্ন পড়ে একটা বেসিক কনসেপ্ট তোমরা নিয়ে নাও। যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের যতটা পারবো আমি সাহায্য করার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা প্লিজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা লাইক করো, প্লিজ লাইক করো। আমি চাই ভিডিওটা প্লিজ লাইক করো অ্যাটলিস্ট, ঠিক আছে? তো এটুকু তোমাদেরকে আমার রিকোয়েস্ট। আর সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।